বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি মজার কাহিনী। আশা করি কাহিনীটি শুনেই তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমার দাদু ইলিয়াস বাড়ির পেছনের একটা নোংরা ঘরে অসুস্থ মহিলাদের পাঠাতেন, আর 10 দিন পর তারা সুস্থ হয়ে বেরিয়ে আসত। ইলিয়াস শুধু মহিলাদের চিকিৎসা করতেন। একদিন আমিও ঘরের দিকে যাচ্ছিলাম, তখন মা রাবেয়া আমাকে ধরে খুব মারে আর বলে, খবরদার, যদি কোনো দিন ঘরের আশেপাশে তোকে দেখি তাহলে তোর পা ভেঙে রেখে দেব। একদিন আমি অসুস্থ ছিলাম। আমার মনে হলো ইলিয়াসের এই নোংরা ঘরে গেলে আমিও ঠিক হয়ে যাব, কিন্তু যেই আমি ঘরটায় পা রাখলাম আমার বুক কেঁপে উঠল আর আমি অজ্ঞান হয়ে পড়লাম। কারণ ওখানে তো আমার নাম নাবিলা, আমার বয়স 11.5 বছর। আমার দাদু ইলিয়াস নদীনগরের একজন ছোট্ট ডাক্তার। আমাদের খুব বড় বাড়ি ছিল, কিন্তু সেখানে এমন এক ঘর ছিল যেখানে কারো ঢোকার অনুমতি ছিল না। আমার বয়স তখন কম ছিল, তাই আমার খুব জানতে ইচ্ছে করত ঘরটায় কি আছে। ঘরটা আমার দাদু ইলিয়াসের ছিল। সত্যি বলতে সেটা ঠিক ঘর নয়, সেটা একটা বড় হল, যেখানে অনেক বড় বড় গেট ছিল। আমি বাড়ির সবটা ঘর ঘুরে বেড়াতাম। আমি 8 ভাইয়ের একমাত্র বোন, তাই সবার খুব আদরের। কিন্তু ওই ঘরে যাওয়া আমারও বারণ ছিল। মা রাবেয়া বলতো, তুমি ওই ঘরে কখনোই যাবে না, ঘরে সব নোংরা জিনিসপত্র রাখা আছে। কিন্তু ওই ঘরে যদি নোংরা জিনিসপত্র রাখা থাকে, তাহলে ইলিয়াস মহিলাদের কেন ওই ঘরে নিয়ে যেত? 10 দিন ধরে সেই মহিলারা ওই ঘরেই থাকতো। 10 দিন পর তারা বাইরে আসতো আর নিজেদের বাড়ি ফিরে যেত। তাদের খাবার জল সব ঘরে পৌঁছে দেওয়া হতো। আমি ভাবি, ওই ঘরে যদি কিছু নাই থাকে তাহলে মহিলারা এক ঘরে থাকতে চায় কেন? আমার মা রাবেয়া আমাকে এই বলে ভয় দেখাতো যে ওই ঘরে গেলে আমার চোট লাগতে পারে। একদিন সকালবেলা আমি একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাই। তারপর দেখি ইলিয়াস উঠোনে বসে আছে আর একজন মহিলা 2 পায়ের কাছে বসে বলছে, আপনি আমাকে ওই ঘরে পাঠিয়ে দিন, আপনাকে ভগবানের দিব্যি, আমি খুব কষ্টে আছি, আমার আর কিচ্ছু চাই না। আমার দাদু ইলিয়াস বলে, মা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমাকে আমি ওখানে যেতে বারণ করছি না, শুধু বলছি 10 দিন পর যেতে। সে বলে, আমি এখন অনুমতি পেয়েছি, পরের 10 দিন আমি অনুমতি নাও পেতে পারি, কারণ আমার বাড়িতে অতিথি আসার কথা আছে। তারা এসে 8 দিন আমার বাড়িতে থাকবে, তাই আপনাকে অনুরোধ করছি আমাকে এখন ওই ঘরটায় যেতে দিন। আমি বাড়ির ভেতরে ছিলাম, কিন্তু আমি সব কথা শুনতে পারছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিলাম। তারপর সেই মহিলা খুব জোরে জোরে কাঁদতে থাকে। ইলিয়াস বলে, তুমি শান্ত হও, আমি দেখছি যদি ওই ঘরে তোমার জন্য জায়গা করা যায়। ঘরটা পুরো ভর্তি ছিল অন্য অনেক মহিলায়, তাই এই মহিলার জন্য জায়গা বের করা ইলিয়াসের জন্য মুশকিলই হবে। আমি ভাবতে থাকি যে ওই ঘরে কি এমন হয় যে এত মহিলা সেখানে যায়। এমন সময় আমার মাথার পিছনে হালকা করে কেউ চাপটি মারে। আমি পেছনে ঘুরে দেখি আমার মা রাবেয়া। মা রাবেয়া বলে, তুই এখানে কি করছিস? তোকে বারণ করছি না? আমি বললাম, আমি কিছু করছি না। মা রাবেয়া আমাকে সব কিছুতে বাধা দিত। আর দাদার ঘরে কেন, সে তো সব জায়গায় যেত, কিন্তু মা রাবেয়া আমাকে সব জায়গায় যেতে দিত না। বাচ্চাদের স্বভাব এটাই যে যেটা তাদের করতে বারণ করা হয় সেই কাজটাই তারা বেশি করে করতে চায়। আমিও জেদ ধরলাম যে ওই ঘরে কি হয় সেটা আমি জেনেই ছাড়ব। একদিন আমার এক বন্ধু জারিন আমার বাড়িতে আসে আর বলে, আমি আজ সারা দিন তোর বাড়িতে থাকবো আর তোর সাথে খেলবো। আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার বাড়িতে আসার অনুমতি কি করে পেল? তার মা বাবা তো তাকে কোথাও একা ছাড়ে না। সে বলে, তার মা বাড়িতে নেই, তিনি 10 দিনের জন্য বাইরে গেছেন চিকিৎসা করাতে, আর তার বাবাও সকালে কাজে বেরিয়ে যায়, তাই সুযোগ বুঝে এখানে চলে আসবে। আমি বললাম, তাহলে তোর মা নিশ্চয়ই আমার বাড়িতে এসেছে। সে বলে, আমার মা তোর বাড়িতে কেন আসবে? সে তো শহরের বাইরে গেছে চিকিৎসা করাতে। আমি বললাম, তোকে ওরা মিথ্যে বলেছে। এই নদীনগরে যারা এই 10 দিনের জন্য বাইরে বের হয় চিকিৎসা করাতে, তারা সবাই আমার বাড়িতে আসে। আমার দাদু ইলিয়াস তাদের চিকিৎসা করে। ওই ঘরটা দেখছিস, ওই ঘরের সব মহিলারা 10 দিন ধরে বন্ধ থাকে। তাদের জল, খাবার আর বাকি যা জিনিসপত্র লাগে সব ঘরে পৌঁছে দেওয়া হয়। জারিন বলে, তাহলে আমি এখনই আমার মায়ের সাথে দেখা করতে চাই, আমার তার খুব মনে পড়ছে। আমি বলি, এত সৌভাগ্য আমাদের নয়, ঘরে বাচ্চাদের ঢোকা বারণ। সে বলে, বারণ তো কি হয়েছে, আমরা কি সবাইকে জানিয়ে যাব নাকি? আমি বলি, তা ঠিক, কিন্তু যদি ধরা পড়ে যায় তাহলে খুব খারাপ হবে। জারিন বলল, কিচ্ছু হবে না, আমাদের তো প্রাণে মেরে ফেলা হবে না। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই আর তাকে জিজ্ঞেস করতে চাই তার কি এমন হয়েছে যার জন্য তাকে 10 দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হয়। ছোট ছোট ভাই বোনদের আমার হাতে ছেড়ে দিয়ে সে কেন এখানে এসেছে? তুই আমাকে সাহায্য কর, আমি সারা দিন খেটে খেটে ক্লান্ত হয়ে গেছি।
বন্ধুর কথা রাখতে আমি ঘরের দিকে গেলাম আর সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করলাম। আমার বন্ধু জারিন সিঁড়ি ধরে নিচে দাঁড়িয়েছিল আর আমি সেই সিঁড়ি দিয়ে উঠছিলাম। উপরে উঠে যেয়ে আমি ঘরের ভিতরে উকি মারতে যাচ্ছিলাম, অমনি আমি এত চিৎকারের শব্দ পেলাম। চিৎকারটা আমার মা রাবেয়া আমার বন্ধু জারিনকে ধমকাতে শুরু করে আর তাকে মারে। ও মা সিঁড়িটা ধরে নাড়াতে থাকে আর আমাকে বলে, এক্ষুনি নিচে নেমে যা। আমি পড়ে যাওয়ার ভয়ের সঙ্গে সঙ্গে নিচে নেমে এলাম। আমি বুঝতে পারছি না এবার আমি খুব মার খাবো, আর সেটাই হলো। মা রাবেয়া আমাকে আর আমার বন্ধু জারিনকে খুব মারে আর মারতে মারতে বলে, তোদের কি এমন দরকার পড়েছে এই ঘরে যে তোরা উকি মারছিস? কেন করছিস এসব? মা রাবেয়া আমার বন্ধু জারিনকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বাবা কামরান বাড়ি আসার পর মা বাবাকে সব কথা বলে দিল, আর বাবাও আমাকে বকাঝকা করে। এমনটা আগে কখনো হয়নি। মা রাবেয়া যখনই আমার নামে বাবার কাছে নালিশ করত, বাবা কামরান বলতো, আমার মেয়েকে কেউ কিছু বলবে না, ওর 7 খুন মাফ, ও যা ইচ্ছে তাই করবে। কিন্তু আজ বাবা কামরানও আমাকে খুব বকাঝকা করে। বড় বড় চোখ করে বলে, নাবিলা, তুমি আর কোনোদিনও ঘরের দিকে যাবে না। যদি যাও তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। যত মা বাবা আমাকে বারণ করছিল তত আমার জেদ ছিল। একদিন আমি ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পাই। একজন মহিলা চিৎকার করে বলছিল, আমাকে এক্ষুনি বাইরে যেতে দিন, আমি ঘরে আর থাকতে পারছি না। আর ইলিয়াস চিৎকার করে বলছিল, মা, তোমাকে এই কাজটা করতেই হবে, তোমার জন্য আমি আরও 4 জনকে এখানে আসতে বারণ করে দিয়েছি। এখন বেরোনো মুশকিল, ওখানে অনেক কষ্টে জায়গা পাওয়া যায়, এখন তুমি নিজের মতো পাল্টাতে পারো না। সেই মহিলাটি কাঁদতে শুরু করে। আমি ভাবি যে ওই ঘরে এসব কি হচ্ছে। একদিন রাতে আমি ঘুমোতে ঘুমোতে হঠাৎ উঠে চিল্লাতে থাকি। আমার চিৎকার শুনে মা বাবা আমার ঘরে আসে। আমি মা রাবেয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি। বাবা কামরান জিজ্ঞেস করে, ওর কি হয়েছে? মা রাবেয়া বলে, সারাদিন ওই ঘরের আশেপাশে ঘুরতে থাকে, উকি মেরে ভেতরে কিছু দেখে ফেলে দিত। মা বাবা দুজনের চোখে আমি ভয় দেখতে পাই। বাবা কামরান বলে, এমনটা হলে সেটা খুব খারাপ হবে, ওর সারা জীবন ভয় থাকবে। আমি তখন ঘুমোচ্ছিলাম না, তাই ওদের সব কথা শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম, ঘরে কি এমন আছে যেটা দেখে আমি সারা জীবন ভরে ভয়ে থাকব? তারপর আমার মনে হলো যে মা বাবা নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য এসব কথা বলছে। একদিন আমার শরীরটা খুব খারাপ হয়। মা রাবেয়া বলে, আমি তোকে ওষুধ দিচ্ছি, এটা খেয়ে তুই ঠিক হয়ে যাবি। কিন্তু মায়ের ওষুধ খেয়েও আমার শরীর ঠিক হলো না। আমার পেটে খুব ব্যথা করছিল। মা রাবেয়া নিজের কাজে ব্যস্ত ছিল, বাড়িতে আর কেউ ছিল না। আমার মনে হলো সব মহিলারা ওই ঘরটায় গিয়ে ঠিক হয়ে যায়। বলা হয় যে ওই ঘরটায় গেলে জীবনের সব থেকে বড় সমস্যা দূর হয়ে যায়, আমাদের 50 বছরের রোগ ছেড়ে যায়। তো আমার শুধু পেটে ব্যথা হয়েছিল। আমি যদি 1 ঘন্টা ওই ঘরে থাকি তাহলে আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব। আমি এক ভালো বাহানা পেয়েছিলাম। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলে দেব যে আমার শরীর খারাপ ছিল, তাই আমি ওই ঘরে গিয়েছিলাম। ওই ঘরে ঢোকা বেশ সহজ ছিল, কারণ ঘরের দরজার ওপরে এতটা জায়গা ছিল যেটা দিয়ে সহজেই ভেতরে ঢুকতে পারি। শুধু সমস্যা এটাই ছিল যে ওখানে ঢোকার আগেই কেউ না কেউ আমাকে দেখে ফেলত আর আমার সব প্ল্যান ভেস্তে যেত। কিন্তু আজ আমার মনে হচ্ছে মাঠ পুরো ফাঁকা, আজ আমাকে কেউ বাধা দেওয়ার নেই। বাবা কামরান বাড়িতে ছিল না, দাদু ইলিয়াস বাড়িতে ছিল না, বাড়ির বেশিরভাগ কাজের লোকেরা ছুটিতে ছিল। দুপুরবেলা ছিল, মা রামেয়া নিজের কাজ শেষ করে একটু ঘুমোতে গিয়েছিল। আমার কাছে এটাই সুবর্ণ সুযোগ ঘরের ভিতরে ঢোকার। আমি সিঁড়িটাকে গেটের কাছে রেখে সেটা দিয়ে উঠে সহজেই দরজার ওপারে চলে গেলাম। আমি এখন পূর্বের কক্ষের ভিতরে দাঁড়িয়ে আছি। দরজার সামনে কিছু পর্দা ছিল। আমি যখন সেই পর্দা সরালাম তখন ভেতরটা খুব অন্ধকার দেখলাম। এখন দিনের বেলা। আমার মনে হলো এই ঘরে আমি ছাড়াও আরও কেউ আছে। আমি আশেপাশে দেখতে লাগলাম কোথায় লাইট আছে। ঘরটা খুব বড় ছিল। বাড়ির অন্য ঘরগুলোর সাথে তুলনা করলে এই ঘরটা থেকে আরও 10 ঘর বানানো যাবে। এটাকে ঠিক ঘর বলা চলে না, এটা একটা বড় হলের মতন। একটি খুব খারাপ গন্ধ আসছিল। আমি নাক চাপা দিয়ে চলছিলাম। আমি লাইটের সুইচ খুঁজলাম, আর শেষমেশ আমি সেটা খুঁজে পেলাম। 4-5টা সুইচ অন করার পর পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। আমার মনে আছে ঘরটাতে গম রাখা হতো, কিন্তু এখনও কি সেগুলো সরানো হয়নি যে এত গন্ধ আসছে? বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং জারিনের গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি লাইট অন করলাম।
ও মি, আমার হাত পা কেঁপে উঠল, কারণ যে দৃশ্যটা আমি দেখলাম সেটা কোনো 11.5 বছরের বাচ্চার কাছে একটা ভয়ঙ্কর দৃশ্য। ওই পূর্বের কক্ষে কিছু জানোয়ার লাইন দিয়ে পড়েছিল, 5 থেকে 6টি একদিকে আর বাকিরা অন্যদিকে। কিন্তু এই জানোয়ারগুলোর মুখটা মেয়েদের মতন ছিল আর শরীরটা গরুর মতন। আমি ভয় পেয়ে চিৎকার করতে লাগলাম। ওরা সব একসাথে বলতে লাগলো, ভয় পেও না, কিচ্ছু হবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান আসে তখন আমি আমার ঘরে শুয়েছিলাম। আমার মা রাবেয়া আমার মাথার কাছে বসে কাঁদছিল আর বাবার সাথে ঝগড়া করছিল। বলছিল, কেন তোমার বাবা এসব কাজ করে? এখন আর সেই দিনকাল নেই, সেই দিনকাল পেরিয়ে গেছে। আজকাল এসব কেউ করে নাকি? বাড়িতে সব জিনিস আগে, তো বাচ্চাদের মনের দিকে চলে যাবে। বাচ্চাদের তো এটাই স্বভাব, যেটা ওদেরকে করতে বারণ করা হবে ওরা সেটাই করবে। ওর কি দোষ? দেখো কীরকম ভয় পেয়ে গেছে আমার মেয়েটা। যদি হার্ট ফেল হয়ে যেত তখন কি হতো? ওখানেই মরে পড়ে থাকতো। ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার আগেই ও মরে যেত। তোমার বাবাকে বারণ করো বাড়িতে এসব বন্ধ করতে, এসব পুরনো পদ্ধতি ছাড়তে বলো। আজকালকার দিনে কেউ এসব করে না। যদি আমার মেয়ের কিছু হয়ে যেত তাহলে আমি কাউকে ক্ষমা করতাম না। আমরা সবাই ওকে বলেছিলাম যে ঘরটায় কিছু নেই, শুধু গম রাখা আছে, কিন্তু ও তো এই বাড়িতেই থাকে। বাবা কামরান বলে, ও এখন অতটাও ছোট নেই, 6 বছর পর ওর সাবালিকা 18 বছর বয়স হয়ে যাবে। মা রাবেয়া বলে, আমার মেয়ের জীবন আমার কাছে সব থেকে বেশি দামি। আমি আর এই বাড়িতে সব কাজ করতে দেব না, বন্ধ করো এই সব। বাবার কাজ এই বয়সে সব করার কোনো দরকার নেই। কাল যদি কারো কিছু হয়ে যায় তাহলে তার দায় আমাদের ওপর এসে পড়বে। আমি ভয়ে ভয়ে উঠে বসলাম আর বলতে লাগলাম, আমি ওই ঘরে গরু দেখেছি, কিন্তু তাদের মুখটা মহিলাদের মতন ছিল। এসব কি হচ্ছে মা? আমি জানতে শুরু করলাম। মা রাবেয়া আবার কাঁদতে শুরু করল। বাবা কামরানও খুব চিন্তায় পড়ে গেল। 10 দিন আমি এভাবেই ভয়ে ভয়ে কাটাই। আমার জ্বর আসে আর আমার শরীর খুব খারাপ হয়ে যায়। এমনকি আমাকে নদীনগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করতে হয়। আমার মা বাবা আমার খুব যত্ন করে। 4 দিন নদীনগর স্বাস্থ্যকেন্দ্রে থাকার পর আমি একটু সুস্থ হলাম। তারপর আমাকে বালি নিয়ে আসা হলো। একদিন দুপুরে আমার মা বাবা আর দাদু ইলিয়াস আমার ঘরে এসে বলে, তুমি ওই পূর্বের কক্ষে যা দেখেছিলে সেই ব্যাপারে তোমাকে সব বলতে এসেছি। আমরা তোমাকে ওই পূর্বের কক্ষের দিকে যেতে বারণ করতাম, কারণ আমরা জানতাম তুমি এসব দেখে ভয় পেয়ে যাবে, আর সেটাই হলো। আমি দাদা ইলিয়াসকে জিজ্ঞেস করলাম, ওই পূর্বের কক্ষে ওগুলো কি ছিল? আমাকে সব খুলে বলুন, না হলে আমি পাগল হয়ে যাব। ইলিয়াস বলে, এটা একটা খুব পুরনো পদ্ধতি। তুমি যেটা দেখেছো সেটা এক ধরনের চিকিৎসা করার পদ্ধতি। ঘরে কোনো গরু ছিল না, সবাই মহিলা। এই ধরনের চিকিৎসায় এমন একজন রোগীকে আনা হয় যার অনেক পুরনো কোনো রোগ আছে, যে বেশ কয়েক বছর ধরে তার চিকিৎসা করাচ্ছে কিন্তু ঠিক হচ্ছে না। তাকে একটা পশুর চামড়া বায়ে জড়িয়ে 10 দিন একটা ঘরে পড়ে থাকতে হয়। এই কাজটা একেবারেই সহজ নয়। 10 দিন ধরে একটা পশুর চামড়া নিজের গায়ে লাগিয়ে রাখা। ওই চামড়া থেকে খুব খারাপ গন্ধ আসে, যেটা তাকে সহ্য করতে হয়। তাকে খাবারও খুব কম দেয়া হয়। এটা করা কঠিন। আজকাল লোকেরা এসব খুব একটা করে না, আগেকার দিনের লোকেরা করত। কিন্তু কেউ যদি একবার ওই 10 দিন পার করে ফেলতে পারে তাহলে ধরে নাও তার পুনর্জন্ম হয়, তার সমস্ত রোগ সেরে যায়। তাই আমি রোগীদের দিয়ে এটা করাই। এটা আমার শেখা একটা খুব পুরনো পদ্ধতি। এতে লাভ অনেক হয়। যখন কোনো মানুষ গলা অবধি জানোয়ারের চামড়া পরে বসে থাকে তখন সে সত্যিই খুব অদ্ভুত দেখায়। তাই তোমাকে ওই পূর্বের কক্ষে যেতে দিত না। বাচ্চাদের এই দৃশ্যটা দেখা ঠিক নয়। তুমি আমাদের পরিবারের শেষ বাচ্চা, কিন্তু তুমি এখন বড় হয়ে গেছো। আমরা ভেবেছিলাম তোমাকে একবার বোঝালেই তুমি বুঝবে, কিন্তু তুমি তো সবাইকে লুকিয়ে সেই পূর্বের কক্ষে ঢুকে পড়লে। আমি এসব শুনে অবাক হয়ে গেলাম আর ভাবতে লাগলাম, সত্যিই কি এই পদ্ধতিতে কাজ হয়? ইলিয়াস বলে, হ্যাঁ, খুব ভালো কাজ হয়, কিন্তু এটা করা একেবারেই সহজ নয়। মেয়েদের পক্ষে তো এটা আরোই কঠিন। এই চিকিৎসাটা আগে শুধু ছেলেদের উপর করা হতো, কারণ মেয়েদের পক্ষে 10 দিন ওইভাবে বসে থাকা খুব কঠিন। কিন্তু আমি মেয়েদেরকে দিয়েও এটা করাই। চিকিৎসা তো সবার জন্যই প্রযোজ্য, তাহলে মেয়েরা কেন করবে না? আমি যখন জানতে পারলাম এটা একটা বড় চিকিৎসার একটা পদ্ধতি, তখন আমার মন থেকে সব ভয় দূর হয়ে গেল। আমি একেবারে নর্মাল হয়ে গেলাম। কিন্তু আমার মা বাবা ইলিয়াসকে বলে, আপনি আর এসব করবেন না। আমি সবাইকে বললাম যে আমি এখন একেবারে ঠিক হয়ে গেছি, তাই ইলিয়াসকে এই কাজটা করতে দেয়া হোক। এতে যদি লোকের ভালো হয় তাহলে এটা বন্ধ করা উচিত নয়। অনেকেই বছরের পর বছর শরীরে রোগ নিয়ে বেঁচে থাকে। তারা চিকিৎসা করায়, ওষুধ খায়, কিন্তু তাদের রোগ সারে না। তারা যদি এই পদ্ধতিতে সুস্থ হয়ে ওঠে তাহলে এটা বন্ধ করা একেবারেই উচিত নয়। কিন্তু বাবা কামরান বলে যে এই বাড়িতে আর এসব করা চলবে না।
কাল যদি কোনো আত্মীয় বা কারোর কোনো অতিথির বাচ্চা এই বাড়িতে আসে, তাদেরকে আমরা কি করে আটকে রাখব? এমনিতেই নদনগরের লোকেরা ইলিয়াসের নামে খারাপ কথা বলে। তারা বলে এই চিকিৎসা মেয়েদের জন্য নয়, আপনি মেয়েদেরকে দিয়ে এসব কেন করান? এর জন্য আমাদের কোনোদিন অনেক বড় সমস্যায় পড়তে হতে পারে। আর এই নদনগরের লোকজনেরা ভালো নয়, কিছু হলেই তারা মারপিট করতে নেমে পড়ে। তাই ইলিয়াস আমাদের কথা বুঝতে পারে, এসব করা বন্ধ করে দেয়। কিন্তু ইলিয়াস আমাকে এই চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সব কথা বলে। কিভাবে রোগীদের 10 দিন ঘরে শুইয়ে রাখতে হয়, তাদেরকে কি খাবার দিতে হয়, কতটা জল দিতে হয়, কিভাবে এর ফলাফল পাওয়া যায়, সব আমাকে বলে। আমার দাদু ইলিয়াস আমাকে সব তথ্য দিয়ে যায়। আমি মেডিকেলের ছাত্রী হয়ে উঠি আর পাশ করে আমি ডাক্তার হই। ইলিয়াস আজ এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার বলে যাওয়া সব কথা আমি আমার ডায়েরিতে নোট করে রেখেছি। আমি পদ্ধতিটা করার জন্য একটা খুব ভালো ঘর খুঁজে বের করি। সেই ঘরটা আমি পরিষ্কার করে তাতে অনেকগুলো টাইল লাগিয়ে ছোট ছোট ঘর তৈরি করি। আর আমি ইলিয়াসের এই চিকিৎসা আবার নতুন করে শুরু করি। এখন শুধু নদনগরের লোকেরা নয়, নদনগরের আশেপাশের লোকেরা আমার কাছে আসে আর 10 দিন নিজেদের আমার কাছে সমর্পণ করে দেয়। আমি তাদেরকে দিয়ে এই কাজটা করাই আর এর জন্য টাকাও নিতাম। আর লোককে সাহায্য করতে হবে, কারণ যদি টাকা দেওয়ার ক্ষমতা না থাকতো তাদের কাছে, আমি টাকা নিতাম না। আমি দেখে অবাক হয়ে যাই যে কাজটা বড় বড় ওষুধ করতে পারিনি, সেটা এই পদ্ধতি সহজেই করে দেয়। এটা করার পর সবাই আমাকে বলতো যে তারা অনেক সুস্থ বোধ করছে। আমার বাড়ির লোকেরা আমাকে এই কাজটা করতে অনেক বারণ করেছিল, কিন্তু আমি ইলিয়াসের এই চিকিৎসা পদ্ধতি এগিয়ে নিয়ে যেতে চাই। বাড়ির সবাই এর জন্য আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে, কিন্তু তারপর আমি জানতে পারি যে ইলিয়াস তার ভাগের সব সম্পত্তি আমার নামে করে দিয়েছেন। তার আরও 8 নাতি ছিল, কিন্তু তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি বড় হয়ে এই কাজটা করব, তাই সব আমার নামে করে দিয়ে যান। সেই টাকা দিয়ে আমি এই কাজটা আবার শুরু করি, আর এতে লোকের অনেক উপকার হয়। অনেকে এখনও এই পদ্ধতিকে খারাপ ভাবে, এটা নিয়ে খারাপ কথা বলে, কিন্তু দিনকাল পাল্টেছে। এখন আইনও আমাকে আটকাতে পারবে না, কারণ এটা করা কোনো অপরাধ নয়। এর থেকেও আরও অনেক ভয়ঙ্কর চিকিৎসা পদ্ধতি আছে। এটা তো কিছুই নয়, সামান্য কিছু মাত্র। কিন্তু মজার ব্যাপার এটাই যে এই জিনিসটা দেখে আমি একদিন এত ভয় পেয়ে গিয়েছিলাম যে 9-10 দিন ধরে বিছানায় পড়েছিলাম, আর সেটাই আমার রোজগারের রাস্তা হয়ে উঠেছে। আর এটা আমাকে অনেক শান্তি দেয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।